হ্যালো এভরিওয়ান। এসএসসি এমটিএস 2023-এর ম্যাথসের যে সলিউশন সিরিজ স্টার্ট হয়েছিল তার আজকে শিফট নাম্বার 16। তো শিফট নাম্বার 1 থেকে 15 পর্যন্ত আমরা প্লেলিস্টে আপলোড করে দিয়েছি, সেগুলো তোমরা দেখতে পারো। আজকে আমরা দেখব শিফট নাম্বার 16-এর 20টা কোশ্চেন। তো প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, যদি দুটি সংখ্যার গড় আমাদের 12 হয় এবং সংখ্যা দুটির গুণফল 119 হয়, তাহলে সেই সংখ্যা দুটির মধ্যে পার্থক্য বা ডিফারেন্স কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এই অঙ্কটা আমরা দুটো অ্যাপ্রোচে করতে পারি। একটা হচ্ছে আমাদের সংখ্যাগুলির গড় দেওয়া আছে 12, তাহলে এখান থেকে আমরা দুটি সংখ্যা, একটা যদি এ এবং অপরটি যদি বি ধরি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, গড় মানে আমরা তাদের সমষ্টিকে লিখতে পারি a প্লাস বি ইজ ইকুয়াল টু 12 মাল্টিপ্লাইড বাই 2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 24। আবার দেখো গুণফল মানে হচ্ছে আমাদের দেওয়া আছে a ইন্টু বি ইজ ইকুয়াল টু 119। তাহলে এখান থেকে আমরা যদি 119কে লেখার চেষ্টা করি গুণ আকারে, তাহলে এখানে আমরা লিখতে পারি 7 গুণিত 17, তার মানে এটা হচ্ছে 7 17 হচ্ছে 119 হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 7 আর 17 যদি যোগ করি তাহলে আমাদের 24 আসছে। তাহলে এ ইজ ইকুয়াল টু যদি আমরা 7 ধরি এবং বি ইজ ইকুয়াল টু যদি 17 ধরি, তাহলে এই দুটো নাম্বার আমরা পেলাম। এবার বলেছে এদের মধ্যে ডিফারেন্স, তাহলে আমাদেরকে বলেনি যে এ বড়, প্রথম সংখ্যা বড় না দ্বিতীয় সংখ্যা বড়, যে কোনো একটা আমরা ধরতে পারি। তাহলে ডিফারেন্স মানে হচ্ছে আমাদের যেটা বড় সেটা থেকে ছোটোটা মাইনাস। তাহলে বি মাইনাস এ যদি এখানে করি, তাহলে 17 মাইনাস 7 ইজ ইকুয়াল টু আমরা 10 পেয়ে যাবো এখানে ডিফারেন্সের পরিমাণ। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখা গেল যে আমাদের 119-এর জায়গায় এমন কোনো সংখ্যা দিল যেটা হচ্ছে আমাদের মাথায় এলো না যে কী করে ভাঙতে হবে বা কোন দুটি সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। তাহলে তখন আমরা কি করব, একই রকমভাবে আমরা সংখ্যা দুটি এ এবং বি ধরবো। তাহলে এখান থেকে প্রথমে আমরা পাচ্ছিলাম এ প্লাস বি ইজ ইকুয়াল টু পাচ্ছিলাম 24, আবার এ ইন্টু বি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছিলাম 119। এবার এখানে আমরা ডিফারেন্স বার করতে বলেছে, তার মানে এখানে ফর্মুলা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ারের যে ফর্মুলা সেটা হয় এ প্লাস বি তার স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি, সরি এখানে প্লাস না, এখানে হচ্ছে মাইনাস 4 ইন্টু এ বি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে এ প্লাস বি মানে হচ্ছে 24, 24-এর স্কোয়ার মানে হচ্ছে আমরা পাই 576 মাইনাস 4 ইন্টু 119, তাহলে এখানে হচ্ছে 576। আর এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 4 9 36, 6 হাত থেকে 3, 4 একে 4 আর 3 হচ্ছে 7 আর হচ্ছে 4, তাহলে হচ্ছে 476। তাহলে এটা মাইনাস করলে আমরা পাবো কত, 100। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 100 পাই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু আন্ডার রুট 100। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে আমরা ডিফারেন্সটা পেয়ে গেলাম 10। তো এখানে যেটা তোমাদের সুবিধা হয় সেই নিয়ম অনুযায়ী, দুটো নিয়ম দেখালাম সেই অনুযায়ী তোমরা করতে পারো। কোশ্চেন নাম্বার 2, কত টাকা বার্ষিক 6% হারে 5 বছরে 1800 টাকা সুদ দেবে। তো এখানে আমাদেরকে সুদ দেওয়া আছে 1800 টাকা, সময় দেওয়া আছে 5 বছর, সুদের হার দেওয়া আছে 6%। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যদি পি টাকা ধরে আমাদের টোটাল আসলে পরিমাণ, তাহলে পি ইন্টু 6 ইন্টু টাইম মানে হচ্ছে 5 বছর ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু এটা সুদের পরিমাণ দেওয়া আছে আমাদেরকে 1800 টাকা। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে কী হবে দেখো, তাহলে পি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1800 মাল্টিপ্লাইড বাই 100 আর নিচে হচ্ছে 500 30-এর 30। তাহলে এই 0 আর 0 যদি কাটি, তারপরে 180-কে 3 দিয়ে কাটলে আমরা কত পাবো, 3 6 18, তার মানে পাবো 60। তাহলে এখানে আমাদের পি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 6000 টাকা। তাহলে এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3, যদি 16টি বাল্বের বিক্রয় মূল্য 24টি বাল্বের ক্রয় মূল্যের সাথে সমান হয় তাহলে লাভের শতাংশ কত। তো এই ধরনের অঙ্কগুলো আমরা আগেও করেছি, যেখানে বলা আছে 16টি বাল্বের বিক্রয় মূল্য মানে হচ্ছে 16 এসপি ইজ ইকুয়াল টু 24টি বাল্বের ক্রয় মূল্য, তাহলে এখানে 24 সিপি এইটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের যে রেশিও সেটা যদি বার করি, তাহলে এখান থেকে এসপি ডিভাইডেড বাই সিপি ইজ ইকুয়াল টু 24/16। তাহলে এটা যদি 4 দিয়ে কাটি, তাহলে দেখো 8 দিয়ে যদি কাটি, তাহলে 8 দিয়ে 3 8 24 আর 8 2 হচ্ছে 16। তাহলে 2 থেকে 3 হয়েছে, তার মানে আমাদের লাভ হয়েছে কত ইউনিট, 1 ইউনিট। এই লাভের যে পার্সেন্টেজ অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ কত হবে, ইজ ইকুয়াল টু টোটাল লাভ 1 আর ক্রয় মূল্য হচ্ছে আমাদের 2 ইউনিট, তার পার্সেন্টেজ করার জন্য মাল্টিপ্লাই করবো 100 দিয়ে। তাহলে এখানে আমরা পেয়ে যাবো 50% লাভ হয়েছে, যেটা আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। বলেছে 1288, 230 এবং 276-এর এলসিএম বা লসাগু বার করতে হবে। তো লসাগু বার করার জন্য আমরা যদি লং ডিভিশন মেথডটা ইউজ করি তাহলে কী পাবো দেখো, তাহলে এখানে আমরা যদি প্রথমে লিখি 1288, 230, 276, তাহলে কমন ডিভিশন মেথড যদি ইউজ করি তাহলে প্রথমে সব থেকে মৌলিক সংখ্যা দিয়ে আমরা দেখবো ভাগ যাচ্ছে কিনা। তাহলে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে এখানে হচ্ছে 6 4 4, তারপরে যদি আমরা 230-কে 2 দিয়ে ভাগ দিই তাহলে এখানে পাবো কত, 115। তারপরে এইটাকে ভাগ দিলে আমরা পাবো 1 3 8 138। তারপরে আবার যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে দেখো এখানে পাবো 3 2 2, 115-কে ভাগ যায় না, তাহলে এইটা রেখে দিলাম। তারপরে 13 8-কে যদি ভাগ দিই তাহলে 6 2 12 আর 4 2 8, তাহলে এটা আমরা পেলাম
সরি এটা 9 হবে, তাহলে হচ্ছে 9 দুগুণে 18। তাহলে যদি আবার আমরা যদি দেখো 2 দিয়ে যদি ভাগ দিই, তাহলে 322কে 2 দিয়ে ভাগ দিলে এখানে আমরা পাই 1, 6 দুগুণে 12 আর 1 2 1 2, তারপর 115 আবার রেখে দিলাম। 69কে আমাদের ভাগ যায় না। তারপর যদি আমরা দেখো 3 দিয়ে যদি ভাগ দিই, তাহলে 3 5 15, 5 হাতে থাকে 1, এইটা 11 আসছে, তার মানে 3 দিয়ে ভাগ যায় না, তাহলে আমরা এটা রেখে দিলাম 1 6 1। তারপরে 115কে 3 দিয়ে ভাগ 115কে 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এইটা রাখলাম। আর 69কে আমাদের ভাগ যায় কত দিয়ে? 23 দিয়ে ভাগ যায়। তাহলে এইটা যদি আমরা করি দেখো, তারপরে যদি আমরা 7 দিয়ে ভাগ করার চেষ্টা করি, তাহলে এইটা আমরা পাবো 7 দিয়ে হচ্ছে 14 আর 3 7 হচ্ছে 21, তাহলে এটা পেলাম 23 আর এখানে পেলাম 115 আর এটা পেলাম 23। তাহলে এটা যদি 23 দিয়ে ভাগ দিই, তাহলে এখানে পাবো 1 1 115 আর এখানে হচ্ছে 23 দিয়ে ভাগ যাবে, তাহলে এখানে হচ্ছে 1। তাহলে শেষ পর্যন্ত আমাদের 115টা থাকলো। তাহলে এইটা যদি আমরা করার চেষ্টা করি, অর্থাৎ গুণ করলে আমাদের কোনটা কোনটা এলসিএম হবে, তাহলে এখানে পাবো 8 মাল্টিপ্লাইড বাই 3 7 হচ্ছে 21 মাল্টিপ্লাইড বাই 23 মাল্টিপ্লাইড বাই 115। এবার এইটা গুণ করতে হবে। এবার এইটা গুণ করার থেকে আমরা যদি দেখি যে অপশানগুলো যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে যদি আমরা ডিভিজিবিলিটি রুলস লাগাই, তাহলে আমরা সহজে কোনটা উত্তর হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের যে অপশানটা হবে সেটা হচ্ছে আমাদের 4 দ্বারা ভাগ যাবে এবং 8 দ্বারা ভাগ যাবে। তাহলে 4 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে অপশানের লাস্টের দুটো ডিজিট আমাদের 4 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে প্রথমে 40 আছে, দুটো ডিজিট, দ্বিতীয়টাতে 20, তৃতীয়টাতে 7, সবগুলো 4 দিয়ে ভাগ যায়। 30 হচ্ছে 4 দিয়ে ভাগ যায় না, তার জন্য অপশান নাম্বার ডি হয়ে গেল আমাদের এলিমিনেট। তারপর যদি আমরা দেখি যে সংখ্যাগুলো আমাদের 21 দিয়ে ভাগ যায়, 21 মানে হচ্ছে 7 গুণিত 3, তার মানে 3 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে প্রত্যেকটা ডিজিট যদি যোগ করে আমাদের 3 দিয়ে ভাগ যায়, তাহলে সেটা হচ্ছে 3 দিয়ে ভাগ যাওয়ার কথা। তাহলে এখানে দেখো প্রথম যে অপশানটা আছে সেটা হচ্ছে 4 আর 6 হচ্ছে 10 আর 4 হচ্ছে 14, ডিজিটগুলো যোগ করে 14 আসছে, যেটা 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এই নাম্বারটা আমাদের উত্তর হতে পারে না। একই রকমভাবে অপশান নাম্বার বি যদি দেখি, তাহলে এখানে দেখো 9 আর হচ্ছে 10 আর 3 আর 2 হচ্ছে 15, তাহলে এটা হচ্ছে অপশান নাম্বার বি হচ্ছে 3 দিয়ে ভাগ যায় এবং অপশান নাম্বার সিও হচ্ছে 3 দিয়ে ভাগ যায়। তো এই দুটোর মধ্যে আমাদের উত্তরটা হবে। তারপরে দেখো আর কী কী আছে আমাদের উত্তরটার মধ্যে, কী কী আছে, এটা হচ্ছে আমাদের দেখো 8 আছে, তাহলে 8 দিয়ে যদি ভাগ করি, তাহলে 8-এর যে ডিভিজিবিলিটি রুল সেটা হচ্ছে আমাদের লাস্টের 3 ডিজিটের যে সংখ্যাটা হবে সেইটা হচ্ছে 8 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে অপশান নাম্বার বি এর ক্ষেত্রে লাস্টের 3 ডিজিট মিলে আমাদের হচ্ছে 320। 320কে আমরা যদি 8 দিয়ে ভাগ দিই, তাহলে হচ্ছে 4 8 32, তাহলে হচ্ছে 40 আসবে। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার বিটা 8 দ্বারা ভাগ যায়, কিন্তু অপশান নাম্বার সি এ যেটা আছে 660 হচ্ছে 660কে কিন্তু আমরা 8 দ্বারা ভাগ করতে পারি না। তাহলে এখানে দেখো 28 64 হয়, তাহলে 20 থাকে, 20কে তো 8 দ্বারা ভাগ যায় না, তাহলে এখানে আমাদের অপশান নাম্বার সি এলিমিনেট হয়ে গেল, অর্থাৎ এখানে আমাদের অপশান নাম্বার বি 19,320 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5 বলেছে দ্বাদশ শ্রেণীর কিছু ছাত্রের গড় ওজন ছিল 56 কেজি। যখন 7 জন ছাত্র যাদের গড় ওজন হচ্ছে 58 কেজি ক্লাসে যোগ দেয়, তাহলে সমস্ত ছাত্রের যে গড় ওজন সেটা হচ্ছে 200 গ্রাম করে বেড়ে যায়। তাহলে ক্লাসের শুরুতে অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমাদের টোটাল শিক্ষার্থীর সংখ্যা কত ছিল সেটাকে বার করতে বলেছে। তো আমাদের প্রথমে যে গড় ওজন সেটা ছিল 56 কেজি, তারপর 200 গ্রাম বেড়েছে, তারপরে 200 গ্রাম বাড়ার পরে আমাদের গড় ওজন কত হবে, সেটা হবে 56.2 কেজি। এইটাকে গ্রামকে যদি কেজিতে করি তাহলে এটা হয় আমাদের, তাহলে এখান থেকে 56.2 কেজি হলো আমাদের যে গড় ওজন সেটা দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে এইখানে যদি আমরা মিক্সচার অ্যালিগেশনের যে কনসেপ্ট সেটা যদি লাগাই, তাহলে প্রথমে যে ছাত্র সংখ্যা ছিল তাদের গড় ওজন ছিল 56 এবং যারা অ্যাড হয়েছে তাদের যে গড় ওজন সেটা হচ্ছে আমাদের 58 এবং ওভারঅল যে গড় ওজন সেটা হচ্ছে আমাদের 56.2 কেজি। তাহলে এখানে যদি বসাই তাহলে 56.2, তাহলে এখান থেকে যদি মিক্সচার অ্যালিগেশনের যে নিয়ম সেটা থেকে যদি মাইনাস করি, তাহলে 58 থেকে 56.2 যদি আমরা মাইনাস করি, তাহলে এখানে আমরা কত পাবো, এইটা আমরা পাবো 1.8। আবার 56.2 থেকে 56 মাইনাস করলে এইটা আমরা পাবো 0.2। তাহলে উভয় দিক থেকে দেখো যদি আমরা দশমিকটা তুলে দিই, তাহলে এখানে আমরা কত পাবো, 18 পাবো আর এখানে পাবো 2 পাবো। তাহলে 18 এবং 2-এর যদি রেশিও করি, তাহলে এখানে আমরা লিখতে পারি যে ছাত্রের যে সংখ্যা সেইটার অনুপাত হচ্ছে এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 1, তাহলে এইটা হচ্ছে আমাদের ছাত্র সংখ্যার রেশিও। তাহলে এখান থেকে যে আমরা অনুপাতটা বার করে টোটাল নাম্বার অফ স্টুডেন্টটা বার করব। তাহলে বলেছে যখন 7 জন স্টুডেন্ট অ্যাড হয়েছিল, তাহলে অ্যাড হওয়া স্টুডেন্টদের গড় ওজন হচ্ছে 58 আর তাদের সাথে যে অনুপাত সেটা হচ্ছে 1। তাহলে এই যে 1 ইউনিটের যে অনুপাতের যে মান সেইটা আমাদেরকে দেওয়া আছে কত, 7 জন স্টুডেন্টের মানের সাথে সমান। তাহলে আমাদের টোটাল আগে কতজন স্টুডেন্ট ছিল, আগে ছিল 56, গড় ওজনের 9 ইউনিট স্টুডেন্ট হচ্ছে। তাহলে এই 1 ইউনিটের ভ্যালু যদি 7 হয়, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 9 ইউনিটের ভ্যালু হবে 9 গুণিত 7, তাহলে হচ্ছে 7 9 63 জন হচ্ছে আমাদের টোটাল স্টুডেন্ট প্রথমে ছিল, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 6 একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 3টি গাড়ির সময়ের অনুপাত 2:3:5, তাহলে ওই গাড়িগুলির গতির অনুপাত কত হবে। তো আমরা জানি গাড়ির যদি গতি বেশি থাকে তাহলে সময় কম লাগে এবং গতি কম থাকলে সময়টা বেশি লাগে। অর্থাৎ
স্পিড এবং টাইমের ক্ষেত্রে আমাদের গতি এবং সময় হচ্ছে পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক থাকে। তাহলে এখানে সময়ের অনুপাত 2:3:5 দেওয়া আছে, তাহলে এখান থেকে গতির অনুপাত মানে আমরা যে সময়ের অনুপাত দেওয়া আছে সেটার অনন্যকের অনুপাত বার করলে আমরা গতির অনুপাতটা পেয়ে যাব। তাহলে তিনটি অনুপাত আমাদেরকে সময়ের দেওয়া আছে 2:3:5, তাহলে এদের গতির অনুপাত আমরা বলতে পারি 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/5। এইটা হবে আমাদের গাড়িগুলির গতির অনুপাত। তাহলে এইটা করার নিয়ম হচ্ছে আমাদের 2, 3 এবং 5-এর এলসিএম করব। তাহলে 2, 3, 5 কিছু কমন নেই, তার জন্য আমরা কী করব, 5 2 হচ্ছে 10, আর 10 আর 3 মাল্টিপ্লাই করলে হচ্ছে আমরা পাবো কত, 30। তাহলে প্রত্যেকটা অনুপাতকে 30 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 1/2-কে 30 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আমরা পাবো কত, 15। 1/3-কে 30 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আমরা পাবো 10। একই রকমভাবে 1/5-কে 30 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আমরা পাবো কত, 6। তাহলে 15:10:6 এইটা হয়ে যাবে আমাদের গাড়িগুলির গতির অনুপাত, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7, দুই সাইকেল আরোহী একই সময়ে 200 কিলোমিটার দীর্ঘ সোজা রাস্তা বিপরীত দিক থেকে যাত্রা করতে শুরু করে। একজনের স্পিড হচ্ছে 20 কিলোমিটার/ঘন্টা এবং অপরজনের স্পিড হচ্ছে 30 কিলোমিটার/ঘন্টা। তাহলে তাদের দেখা করতে কতক্ষণ সময় লাগবে? দেখা করতে মানে এখানে বলেছে যে একে অপরকে ক্রস করতে কতক্ষণ সময় লাগবে। তাহলে এখানে আমাদের রিলেটিভ যে স্পিড সেটার কনসেপ্ট আছে, আর এখানে বলেছে টোটাল ডিস্ট্যান্স হচ্ছে 200 কিলোমিটার, আর তাদের বলেছে যাত্রা করছে বিপরীত দিকে। তাহলে বিপরীত দিকে যখন যাত্রা হয় তখন তাদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক যে গতি সেটা পরস্পরের সাথে যোগ হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 20 + 30 মানে হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে তাদের রিলেটিভ স্পিড। আর টোটাল ডিস্ট্যান্স হচ্ছে 200 কিলোমিটার। তাহলে সময় কত লাগবে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টাইম ইজ ইকুয়াল টু টোটাল ডিস্ট্যান্স মানে হচ্ছে 200 ডিভাইডেড বাই হচ্ছে তাদের রিলেটিভ স্পিড মানে হচ্ছে 50। তাহলে এটা যদি 5 দিয়ে যদি কাটি তাহলে 0 0 কাটলো, আর 4 5 হচ্ছে 20। তাহলে এখানে আমরা পেয়ে যাব কত, 4 ঘন্টা হচ্ছে আমাদের তাদের দেখা করতে সময় লাগবে, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8, যদি প্রস্তুতকারকের কাছে 10% লাভ হয়, পাইকারি বিক্রেতা 12% লাভ করে এবং খুচরো বিক্রেতা 15% লাভ করে কোনো একটা জিনিসের উপরে, তাহলে বলেছে একটি টেবিলে উৎপাদন খরচ কত হবে, অর্থাৎ কস্ট প্রাইস কত হবে যখন তার খুচরো মূল্য অর্থাৎ ফাইনাল যে বিক্রয় মূল্য সেটা হয় আমাদের 1771 টাকা। তো এই অঙ্কটাতে কী করবো আমরা, দেখো প্রথমে আমরা যদি ধরি যে তার উৎপাদন মূল্য অর্থাৎ হচ্ছে ক্রয় মূল্য ছিল পি টাকা, তাহলে সেটার উপরে প্রথমে 10% লাভ হয়েছে। 10% মানে আমরা কত লিখতে পারি, 10% মানে হচ্ছে 10/100, তার মানে এটা লিখতে পারি 1/10। তাহলে এইটা 10 ইউনিটের মধ্যে 1 ইউনিট লাভ হলে এটা আমরা লিখতে পারি 11/10। তারপর বলেছে 12% লাভ হয়েছে, 12% মানে আমরা লিখতে পারি কত, 12/100। তাহলে এটা যদি 4 দিয়ে কাটি তাহলে এখানে লিখতে পারি 3/25। তার মানে 25 ইউনিটের মধ্যে 3 ইউনিট লাভ হলে এইটাকে আমরা লিখতে পারি 28/25। তারপরে দেখো খুচরো বিক্রেতা আবার সেটার উপরে 15% লাভ করে, তাহলে 15% মানে আমরা লিখতে পারি 15/100। এটা যদি 5 দিয়ে কাটি তাহলে উপর হয় 3 আর নিচে হয় 20। তাহলে এটা 20 ইউনিটের মধ্যে 3 ইউনিট লাভ মানে এটা লিখতে পারি 23/20। এইটা হচ্ছে আমাদের ভগ্নাংশগুলোকে প্রথমে কনভার্ট করলাম। তারপরে বলেছে যে আমাদের আসল প্রাইস যদি প্রথমে প্রাইস যদি পি থাকে তাহলে সেইটা হচ্ছে 3টে লাভের উপর দিয়ে গেছে। তার মানে প্রথমে 10% লাভ মানে এটার 11/10 ইউনিট। তারপরে এটার উপর আবার 12% লাভ মানে 12% লাভ মানে আমরা ভগ্নাংশে পেলাম 28/25। তারপরে আবার বলেছে 15% লাভ মানে আমরা পেলাম 23/20। এবার এই যে 3টে লাভের পরে তার বিক্রয় মূল্য হয়েছে আমাদের বলেছে 1771 টাকা। তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমাদের 1771। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা পি এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে প্রথমে দেখো যদি আমরা 11 দিয়ে 1771কে কাটার চেষ্টা করি, তাহলে 11 দিয়ে কত দিয়ে কাটবে, প্রথমে হচ্ছে 1 দিয়ে গেল, তারপরে 6 থাকলো, 6 7 67 থাকলো, তাহলে 6 11 হচ্ছে 66, 1 থাকলো অর্থাৎ 161 হলো। তারপর দেখো 28 দিয়ে এটা দেয় না, 23 দিয়ে যদি এটা কাটার চেষ্টা করি তাহলে হচ্ছে 3 7 অর্থাৎ এখানে হবে 23 দিয়ে কাটলে 7 হবে। তারপরে আবার 7 দিয়ে যদি আমরা 28 কাটি তাহলে এখানে পাবো 4, 4 দিয়ে যদি আমরা 20কে কাটি তাহলে এখানে পাবো 5। তাহলে পি এর ভ্যালু আমরা কত পেয়ে যাবো, পি এর ভ্যালু পেয়ে যাবো 5 5 হচ্ছে 5 25 125, আর 125কে 2 দিয়ে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাবো 1250 টাকা সেই জিনিসটির বা সেই টেবিলটির আমাদের কস্ট প্রাইস ছিল। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 9 দিয়েছে ডেটা ইন্টারপ্রিটেশন থেকে, যেখানে আমাদের একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলে আমাদের কোর্স এবং ফ্যাকাল্টি হিসেবে আর্টস সায়েন্সে ভাগ করা আছে। সেটা থেকে আমাদেরকে বলেছে দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট অফ আর্টস ফ্যাকাল্টি ডুইং কস্টিং অনলি
মানে বলেছে আর্টসের মধ্যে কতজন কস্টিং করে সেইটার পার্সেন্টেজ আমাদেরকে বার করতে বলেছে। তাহলে এইটা হচ্ছে আর্টস, যার মধ্যে বয়েজ এবং গার্লস আছে, তার মধ্যে হচ্ছে কস্টিং কতজন করে সেটার পার্সেন্টেজ। কস্টিং করে টোটাল 25 প্লাস 120। তাহলে এখানে আমরা কত পেলাম টোটাল, দেখো কস্টিংয়ের যে সংখ্যা সেটা পেলাম 120, আর 25 যদি যোগ করি তাহলে এখানে আমরা কত পাবো, 145 জন হচ্ছে টোটাল কস্টিং করে। এবার আমাদেরকে টোটাল যে আর্টসের যে নাম্বার অফ স্টুডেন্ট সেটা আমাদের বার করতে হবে, অর্থাৎ আর্টস কতজন পড়ে সেইটা টোটাল নাম্বারটা বার করতে পারলে আমরা তবেই পার্সেন্টেজটা বার করতে পারবো। তাহলে আর্টসের মধ্যে গার্লস কতজন আছে দেখো, তাহলে 25, 23, 25 এবং 12 যদি আমরা অ্যাড করি তাহলে এখানে আমরা টোটাল যে মেয়েদের সংখ্যা সেটা পাই 85, তার সাথে আমাদের ছেলেদের সংখ্যাটাও অ্যাড করতে হবে। তাহলে এটা দেখো 45, 186, 120 এবং 100 যদি আমরা অ্যাড করি তাহলে এখানে আমরা পাই 500, 100, এটা হবে 5 আর 6 হচ্ছে ইউনিট ডিজিট 1 হবে। তারপর দেখো 10 আর 4 হচ্ছে 14, আর দেখো হচ্ছে 15, আর এখানে 3 হচ্ছে 4, অর্থাৎ 451 হচ্ছে বয়েজ। তাহলে 451 প্লাস আমরা যদি 85 করি তাহলে টোটাল কত পাবো, এটা পাবো 536। এটা পেলাম টোটাল নাম্বার অফ আর্টসের স্টুডেন্ট। তাহলে 145টা 536-এর কত পার্সেন্ট হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে 145 ডিভাইডেড বাই 536 মাল্টিপ্লাইড বাই 100, এইটা হচ্ছে আমাদের উত্তর হবে। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি তাহলে উপরে দেখো 100 দিয়ে যদি এটা কাটি তাহলে 145, আর নিচে হবে 5.36, এটা হবে। তাহলে এইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 5 2 হচ্ছে, প্রথমে 10 যাবে, 2 দিয়ে যাবে, তাহলে 2 দিয়ে যদি যায় তাহলে আমাদের অপশন নাম্বার বি 27 হয়ে যাবে সঠিক উত্তর, যেটা হচ্ছে অপশন নাম্বার বিতে দেওয়া আছে। 2 বছরে 2000 টাকার পরিমাণ 2880 টাকা হয়, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? তো এখানে আমাদেরকে 2 বছরে টোটাল আমাদের যে আসলের পরিমাণ এবং টোটাল আমাদের যে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, অর্থাৎ এখানে সমূল চক্রবৃদ্ধির যে পরিমাণ সেটা আমাদেরকে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা যদি অনুপাতটা বার করি তাহলে প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের যে রেশিও সেটা হবে আমাদের কত, 2000 দেওয়া আছে আর তার সাথে আমাদেরকে দেওয়া আছে 2880। তাহলে প্রথমেই 0 0 কাটলাম, তারপর যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে এখানে পাবো হচ্ছে 100, তার সাথে আমরা কত পাবো, 144। এবার এইটা হচ্ছে আমাদের 2 বছরের অনুপাত। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে 2 বছরের অনুপাত থেকে যদি আমরা 1 বছরের অনুপাত বার করতে চাই তাহলে 2 বছরের যে অনুপাতটা পেলাম সেটার হচ্ছে বর্গমূল করে দেবো। তাহলে বর্গমূল যদি করি তাহলে এখানে পাবো 10, আর 144-এ বর্গমূল করলে আমরা পাই 12। তাহলে 10:12 যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের 1 বছরে 10 ইউনিট টাকা চক্রবৃদ্ধি সুদে 12 ইউনিট হয়। তাহলে এখানে আমরা টোটাল যে সুদ সেটা কত পাবো, সুদ পাবো 10 ইউনিট থেকে 12 ইউনিট, তার মানে হচ্ছে 2 ইউনিট সুদ পাবো। তাহলে এই 2 ইউনিট সুদ মানে টোটাল পার্সেন্টেজ কত, তাহলে 2/10 মাল্টিপ্লাইড বাই 100, তাহলে এইটা আমাদের হয়ে যাবে টোটাল 20% হয়ে যাবে সুদের হার, যেটা আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। যদি রিতার বেতন প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 2% বৃদ্ধি পায় তবে 2 বছরে তার বেতনের মোট শতাংশ বৃদ্ধি কত হবে? তো এই ধরনের যে অঙ্ক দুটো যদি পার্সেন্টেজ থাকে তাহলে তার এফেক্টিভ যে আমাদের ইনক্রিজ বা বৃদ্ধি সেটা বার করার জন্য ফর্মুলা হচ্ছে xy প্লাস xy ডিভাইডেড বাই 100, এইটা দিয়ে আমরা এই অঙ্কটা করতে পারি। তাহলে এখানে আমাদের x এর ভ্যালু যদি 5 বসাই তাহলে 5 প্লাস 2 প্লাস 5 2 হচ্ছে 10 ডিভাইডেড বাই 100, তাহলে এখানে আমার কত হবে দেখো 7 প্লাস, আর এখানে হবে 10 দিয়ে যদি 10কে যদি 100 দিয়ে কাটে তাহলে এখানে আমরা কত পাবো 0.1, তাহলে এখানে আমরা পেয়ে যাবো 7.1%। এইটা হচ্ছে আমাদের 2 বছর পরে যে এফেক্টিভ চেঞ্জ পার্সেন্টেজে। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12 দিয়েছে আমাদের পরিমিতি থেকে, পরিমিতির একটা ভালো কনসেপ্টের অঙ্ক। তো এখানে বলেছে একটি ফাঁপা ধাতব গোলকের অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যাসার্ধ যথাক্রমে আমাদেরকে দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। এটিকে গলিয়ে 5.2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি শঙ্কুতে পরিণত করা হলো। তাহলে আমাদেরকে শঙ্কুর উচ্চতাটা বার করতে বলেছে। তো এইটা হচ্ছে পুরোটাই ফর্মুলা বেসিস অঙ্ক, আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে, তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। তো এখানে বলেছে যে যখন আমাদের ফাঁপা যে গোলক দেওয়া আছে সেটাকে যখন গলানো হবে তাহলে ফাঁপা যে গোলকের যে আয়তন সেটার যে আয়তন হবে তার আমাদের শঙ্কুর আয়তনের সাথে সমান হবে। তাহলে ফাঁপা গোলকের যে আয়তন সেটা হয় আমাদের যদি গোলকটা যদি নিরেট অর্থাৎ সলিড হতো তার আয়তন হয় 4/3 পাই আর কিউব, এইটা হচ্ছে আমাদের সলিড গোলকের আয়তন হয়। আর এখানে যেহেতু ফাঁপা বলেছে অর্থাৎ দুটো ব্যাসার্ধ আমরা পাবো। ফাঁপা মানে হচ্ছে বাইরের দিকটায় শুধু এই জায়গাটা পূরণ থাকবে, এইটা একটা ব্যাসার্ধ পাবো, এই পুরোটা একটা ব্যাসার্ধ, এইটা একটা ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের দুটো ব্যাসার্ধ আছে, তার মানে হচ্ছে 4/3 পাই, অর্থাৎ আর কিউব এর জায়গাতে আমরা বড় আর অর্থাৎ r1 কিউব মাইনাস r2 কিউবটা, এইটা হচ্ছে আমাদের ফাঁপা যে গোলক তার হচ্ছে আয়তনের ফর্মুলা, যেখানে আমাদের r1টা হচ্ছে বড়, তাহলে এখানে আমাদের r1 গ্রেটার দ্যান r2, এইটা হচ্ছে আমাদের ফাঁপা গোলকের আয়তনের ফর্মুলা। আর শঙ্কুর যে আয়তনের ফর্মুলা সেটা আমরা সবাই জানি, এটা হচ্ছে 1/3 পাই
আর স্কোয়ার এইচ। তাহলে এই দুটো ফর্মুলা যদি আমরা ইকুয়াল করি সেখান থেকে আমরা এইচের ভ্যালুটা আরামসে পেয়ে যাব। তাহলে চলো এবার সমান দুটো যে আয়তন দেওয়া আছে সেগুলোকে আমরা ইকুয়াল করা যাক। তাহলে প্রথমে ফাঁপা গোলকের যে আয়তন সেটা আমাদের কত হবে, সেটা হবে 4/3 পাই আর কিউব, মানে হচ্ছে একটা হচ্ছে 6-এর কিউব, একটা হচ্ছে 5-এর কিউব। তাহলে এখানে আমরা লিখতে পারি 6 কিউব মাইনাস 5 কিউব, এইটা ইজ ইকুয়াল টু শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন মানে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার মানে হচ্ছে 5.2 তার স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে আমাদের যেটা বার করতে বলেছে। তাহলে এখানে দেখো এদিক থেকে 3 পাই পাই যদি আমরা কাটি তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, 4 মাল্টিপ্লাইড বাই 6-এর যদি কিউব করি তাহলে সেটা হয় আমাদের 216, আর 5-এর যদি কিউব করি সেটা আমাদের হয় 125। তাহলে এখানে আমাদের 5.2 স্কোয়ার ছিল, তাহলে এখানে আমরা 5.2 মাল্টিপ্লাইড বাই 5.2টাকে নিচে লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের কাটাকাটি করে এইচের ভ্যালুটা বার করতে হবে। তাহলে দেখো 216 থেকে যদি আমরা 125 মাইনাস করি তাহলে এখানে আমরা কত পাবো, 216 থেকে 125 যদি মাইনাস করি তাহলে এখানে আমরা পাবো কত হচ্ছে, এইটা আমরা পাবো 91। এবার দেখো যদি আমরা কাটাকাটি করি 4 দিয়ে 52কে কাটে তাহলে 4-13 হচ্ছে 52, তার মানে এখানে আমাদের হয়ে যাবে 1.3। এবার 13 দিয়ে 91কে কাটে 7-13 হয় 91, তাহলে 1.3 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 7 আর তার পাশে হচ্ছে একটা শূন্য হবে। তারপরে কী হবে দেখো, তারপরে যদি আমরা আবার যদি কাটাকাটি করি তাহলে এখানে আমরা কত পাবো, নিচে যদি আমরা 5.2 এর দশমিকটা তুলে দিই তাহলে উপরে আমাদের কত পাবো দেখো, তাহলে উপরে আমাদের 700 লিখতে পারি। এবার 700কে যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে আমরা লিখতে পারি 350, আবার 52কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে এখানে আমরা লিখতে পারি 26, আবার যদি 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 13, আবার যদি 2 দিয়ে উপরে কাটি তাহলে এখানে আমরা কত পাই, 35 দুগুণে হচ্ছে 175। তাহলে দেখো শেষ পর্যন্ত আমরা যে ভগ্নাংশটা পেলাম সেটা পেলাম 175 ডিভাইডেড বাই 13। তাহলে 175কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 175, তাহলে এইটা 1 দিয়ে যাবে, তাহলে 13 4 নামলো, তাহলে হচ্ছে 5, তাহলে এইটা কত পাবো দেখো, 3-13 হচ্ছে 39, 6 দশমিক যদি দিই তাহলে এখানে পাবো 0, তারপরে আমার কত যাব 5-13 হচ্ছে 65, এটা বেশি চলে যাচ্ছে, তারপরে হচ্ছে 13 দশমিক আমাদের সামথিং অ্যান্সার হবে, যেটা হচ্ছে 13.5, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 13 বলেছে মোহন 24 দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে। তিনি 6 দিন কাজ করে কাজ ছেড়ে দেন, তারপর 21 দিনে বাকি কাজ শেষ করে সোহান। তাহলে মোহন এবং সোহান যদি একসাথে কাজ করে তাহলে কত দিনে সম্পন্ন করতে পারবে। তো এখানে আমাদেরকে শুধুমাত্র বলেছে যে মোহন কাজটি 24 দিনে শেষ করে। তাহলে মোহন যদি কাজটি 24 দিনে শেষ করে তাহলে এখান থেকে আমরা টোটাল ওয়ার্ক যদি আমরা 24 ইউনিট ধরি তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে মোহনের যে এফিসিয়েন্সি সেটা আমরা কত লিখতে পারলাম, 1 লিখতে পারলাম। এবার এখান থেকে যদি আমরা বলি যে মোহন হচ্ছে 6 দিন কাজ করে তাহলে মোহনের যে এফিসিয়েন্সি সেটা যদি আমরা 1 ধরি তাহলে সে 6 দিনের টোটাল কত ইউনিট কাজ করে, সেটা হচ্ছে 6 দিনে সে টোটাল 6 ইউনিট কাজ করবে। তাহলে এই 6 ইউনিট যদি কাজ হয়ে যায় 24 ইউনিটের মধ্যে তাহলে আমাদের এখন বাকি কাজ কত আছে, তাহলে 24 মাইনাস 6 তার মানে হচ্ছে টোটাল আমাদের এখনও 18 ইউনিট কাজ বাকি আছে। এই যে 18 ইউনিট যে কাজ সেটা হচ্ছে আমাদের মোহন, এবং 18 ইউনিট যে কাজ সেটা হচ্ছে 21 দিনে শেষ করে কে সোহান। তাহলে বলেছে 21 দিনে সোহান কাজ করে, 21 দিনে কাজ করে 18 ইউনিট। তাহলে একদিনে সে কত ইউনিট কাজ করে, একদিনে সে কাজ করে 18/21, তার মানে আমরা লিখতে পারি 6/7। এই 6/7 যেটা পেলাম সেটা আমরা সোহানের যে এফিসিয়েন্সি বা দক্ষতা পেলাম। তাহলে এখানে আমরা দেখো মোহনের যে এফিসিয়েন্সি সেটা আমরা 1 পেয়েছিলাম, আর সোহানের যে এফিসিয়েন্সি সেটা আমরা পেয়েছি 6/7। তাহলে দুজনের যদি মিলিত এফিসিয়েন্সি আমরা ধরি তাহলে মোহন প্লাস সোহান তাদের এফিসিয়েন্সির যে যোগফল সেটা হবে 1 + 6/7। তাহলে উপরে হবে 7 + 6 মানে হচ্ছে 13/7, এটা হচ্ছে তাদের মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 13/7। তাহলে এখান থেকে বলেছে যে টোটাল ওয়ার্ক করতে তাদের কতদিন সময় লাগবে। তাহলে আমাদের টোটাল এখানে কাজ ছিল 24 ইউনিট, সেই 24 ইউনিটকে যদি আমরা করি 13/7 এফিসিয়েন্সিতে ভাগ করলে টোটাল দিন সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে এখানে দেখো আমাদের টোটাল দিন কত লাগবে, সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক ছিল আমাদের 24, আর টোটাল যে এফিসিয়েন্সি দুজনে মিলে সেটা হচ্ছে 13/7, 7টা হচ্ছে উপরে যাবে, তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখান থেকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 4 × 7 = 28, 8 হাত থেকে 1 আর 2, 7 2 14 আর 2 হচ্ছে 16, তাহলে 168 ডিভাইডেড বাই 13। তাহলে 168কে যদি ভাগ করি তাহলে 13কে 13, 3 8, 13 2 হচ্ছে 26, তাহলে এখান থেকে কত থাকে, এখানে হচ্ছে 2 1, তাহলে 12 15 12 13 দিন, এত হচ্ছে দিন সময় লাগবে দুজনের একসাথে কাজটি সম্পন্ন করতে, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14 বলেছে 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি গোলকের আয়তন নির্ণয় করো, সেটা হচ্ছে সেমি কিউবে। তাহলে এখানে গোলকের যে আয়তনের যে ফর্মুলা সেটা হয় 4/3 পাই
আর কিউব, যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, আর এখানে আমাদেরকে ব্যাস দেওয়া হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে এখানে ব্যাস যদি 7 হয় তাহলে ব্যাসার্ধ আর ইজিকল হবে 7/2, তার মানে হচ্ছে 7/2 সেন্টিমিটার। তাহলে এখানে যদি ফর্মুলা বসায় আর পায়ের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 22/7, পায়ের ভ্যালু যদি বলা না থাকে তাহলে সেটা আমরা 22/7 হিসেবেই কনসিডার করব। তাহলে এখানে হচ্ছে 4/3 ইন্টু পাই মানে হচ্ছে 22/7, আর আর কিউব মানে হচ্ছে আমাদের 7/2 এর কিউব। তাহলে 7/2 এর কিউব মানে হচ্ছে 7/2কে আমরা 3বার লিখতে পারি। তাহলে এইটা যদি কাটাকাটি করি তাহলে 2 2 4, আর উপরে হচ্ছে 4 কাটলো। তারপরে উপরে 7 আর নিচের 7 যদি আমরা কাটি তাহলে এখানে আমাদের কী হলো শেষ পর্যন্ত দেখো, এখানে হলো আমাদের হচ্ছে, আবার উপরে দেখো 22 আছে, নিচে আছে 2, তাহলে সেটাও আমরা কাটতে পারি। তাহলে এখানে আমাদের 11 এলো। তাহলে উপরে আমাদের এসছে 49, 7 7 49 ইন্টু 11, আর নিচে এসছে 3। তাহলে 49 আর 11 যদি মাল্টিপ্লাই করি তাহলে 49 490, তার সাথে হচ্ছে আবার 49 অ্যাড, তার মানে হচ্ছে এখানে 9, এখানে 3, এখানে হচ্ছে 5, তার মানে হচ্ছে 5 3 9 ডিভাইডেড বাই 3। তাহলে এইটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এইটা ভাগ করলে আমাদের কত আসবে দেখো, 539 ডিভাইডেড বাই 3 যদি আমরা করি তাহলে 539 ডিভাইডেড বাই 3, তাহলে হচ্ছে 5 একে 5, 2 3, 3 সাথে হচ্ছে 21, তারপরে হচ্ছে 2 9, তার মানে 17 সামথিং আসবে। 100, এটা হচ্ছে যদি আমরা 3 9 27 করি তাহলে 179, তাহলে হচ্ছে 27 আবার 2, অর্থাৎ 179 সামথিং হবে, যেটা আমাদের অপশান দেখেই বোঝা যাচ্ছে। অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 15, এটা দিয়েছে আমাদের অংশীদারি কারবার থেকে, যেখানে বলেছে অরবিন্দ বিশাল এবং কার্মেন একটি ব্যবসা শুরু করে 49,000 টাকা বিনিয়োগ করে। অরবিন্দ বিশালের চেয়ে 5,000 টাকা বেশি এবং বিশাল কার্মেনের চেয়ে 4,000 টাকা বেশি নিয়োগ করে, এবং মোট যদি 98,000 টাকা লাভ হয় তাহলে বিশাল কত টাকা লাভ করেন সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে দেখো আমাদের যে টাকার যে রেশিওটা সেটা আমাদেরকে দেওয়া নেই, কিন্তু আমাদের টোটাল টাকাটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা যদি টোটাল টাকা কে কত অনুপাতে বিনিয়োগ করেছে সেটা যদি বার করতে পারি তাহলে আমরা লাভের যে অনুপাত সেটাকে আমরা বিনিয়োগের অনুপাতে ভাগ করে আমরা কে কত টাকা পেয়েছে, অর্থাৎ বিশাল কত টাকা পেয়েছে সেটা আমরা খুব অনায়াসে বার করতে পারবো। তাহলে প্রথমে যে শর্তটা দেওয়া আছে সেটা অনুযায়ী আমরা কী লিখতে পারি দেখো, বলেছে অরবিন্দ বিশালের চেয়ে 5,000 টাকা বেশি এবং বিশাল কার্মেনের চেয়ে 4,000 টাকা বেশি। তাহলে এখানে আমরা কার্মেনকে যদি বেশ হিসেবে ধরি তাহলে কার্মেনকে সি, বিশালকে বি এবং অরবিন্দকে যদি এ দিয়ে লিখি তাহলে কার্মেনের যে টোটাল টাকা সেটাকে যদি আমরা এক্স ধরি তাহলে বিশাল হচ্ছে তার কার্মেনের থেকে 4,000 টাকা বেশি দেয়, তার মানে বিশালের যে টাকা সেটা হচ্ছে এক্স প্লাস 4,000। আবার বলেছে অরবিন্দের যে টাকার পরিমাণ সেটা হচ্ছে বিশালের থেকে 5,000 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 4,000-এর সাথে আমরা আবার 5,000 অ্যাড করবো, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস 9,000 টাকা। এই যে তিনটে যে টাকার পরিমাণ সেইটা আমাদেরকে দেওয়া আছে 49,000 টাকা। তাহলে এখানে যদি আমরা তিনটে অ্যাড করি তাহলে 3x পাবো। তো প্রথমে তো তিনটে এক্স যোগ করার জন্য আমরা 3x পাবো, তার সাথে আমরা কত পাবো দেখো, 9 আর 4 হচ্ছে 13,000, তাহলে 13,000 এইটা ইজিকল টু আমাদেরকে দেওয়া আছে 49,000 টাকা। তাহলে এখান থেকে 3x ইজিকল টু আমরা কত লিখতে পারি, 49 থেকে যদি 13 মাইনাস করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 36,000। তাহলে এক্স ইজিকল টু আমরা লিখতে পারি এখান থেকে 12,000। তাহলে এক্সের ভ্যালু যখন আমরা 12,000 পেলাম তাহলে এখানে আমরা লিখতে পারি যে তিনজনের যে টাকার যে অনুপাত সেটা আমরা খুব অনায়াসেই পেয়ে যাব। তাহলে এক্স ইজিকল টু যখন 12,000 পেলাম তখন আমরা লিখতে পারি যে টোটাল যে টাকাটা কে কত টাকা দিয়েছিল 49,000 টাকার মধ্যে সেইটা আমরা এবার লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্সের ভ্যালু যেহেতু 12,000 তাহলে কার্মেন দিয়েছিল আমাদের কত টাকা, 12,000 টাকা। তাহলে বিশাল যে টাকাটা দিয়েছিল সেটা 12 + 4, তার মানে হচ্ছে তার টাকার অনুপাত আমাদের তার টাকার পরিমাণ 16,000, এবং অরবিন্দের যে টাকার পরিমাণ সেটা হচ্ছে 12 + 9, তার মানে আমরা লিখতে পারি এখানে 21,000 টাকা হচ্ছে অরবিন্দ দিয়েছিল। এবার আমাদের এখানে অরবিন্দ, বিশাল এবং কার্মেনের যে টাকার অনুপাত সেটা আমরা বার করব। তাহলে টাকার অর্থাৎ বিনিয়োগের যে অনুপাত সেটা কত হবে দেখো, তিনটেতেই তিনটে করে শূন্য আছে, তাহলে এখানে শূন্য এখানে শূন্য এখানে শূন্য যদি কাটি তাহলে অরবিন্দের অনুপাত হচ্ছে 21, বিশালের যে অনুপাত সেটা হচ্ছে 16 এবং কার্মেনের যে অনুপাত সেটা হচ্ছে আমাদের 12। তাহলে এইটা আমরা তাদের বিনিয়োগের অনুপাত পেলাম। আবার এই বিনিয়োগের অনুপাতেই তাদের টোটাল টাকাটা ভাগ হবে। তো এখানে বলেছে বিশাল কত টাকা পাবে, তো অনুপাতে বিশাল পেয়েছে 16 ইউনিট, তাহলে 16 ইউনিট কত ইউনিটের মধ্যে পেয়েছে, 16 + 12 তার মানে হচ্ছে 28, আর 21 হচ্ছে 49, তাহলে এখানে হচ্ছে 49, এইটা হচ্ছে কার্মেনের যে আনুপাতিক ভাগাহার। আর বলেছে টোটাল লাভ হয়েছে 98,000 টাকা, তাহলে এইটা মাল্টিপ্লাইড বাই 98 যদি করি তাহলে 49 দিয়ে যদি 98 কাটি তাহলে এখানে পাই আমরা 2, তাহলে এখানে হচ্ছে 2,000 টাকা। তাহলে 16 আর 2 যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পেয়ে যাবো 32,000 টাকা হচ্ছে বিশাল টোটাল লাভ হিসেবে পেয়েছে, যেটা অপশন নাম্বার ডিতে দেওয়া আছে।
কোশ্চেন নাম্বার 16 দিয়েছে আমাদের বারগ্রাফ থেকে, যেখানে বলেছে দ্য বারগ্রাফ শোজ দ্য অ্যাভারেজ মার্কস স্কোর্ড ইন ম্যাথামেটিক এক্সামিনেশন আউট অফ 100, মানে টোটাল ম্যাথামেটিক এক্সামিনেশনের নাম্বার ছিল 100, তার মধ্যে 6টা ডিভিশন পেয়েছে, সেই নাম্বার স্টুডেন্টরা আমাদেরকে নাম্বারগুলো দেওয়া আছে। যেমন স্টুডেন্ট এ পেয়েছে, অর্থাৎ এ ডিভিশনের স্টুডেন্ট পেয়েছে অ্যাভারেজ 100-র মধ্যে 92, বি ডিভিশনের স্টুডেন্ট পেয়েছে 100-র মধ্যে 45, সি ডিভিশনের পেয়েছে 100-র মধ্যে 78, এরকমভাবে আমাদের 6টা ডিভিশনের নাম্বারগুলো দেওয়া আছে। তো এখানে আমাদেরকে বার করতে কী বলেছে দেখো, বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য অ্যাভারেজ মার্কস স্কোর্ড বাই ডিভিশন বি টু ডিভিশন ডি। তার মানে ডিভিশন বি এবং ডিভিশন ডি এর যে মার্কসের যে রেশিও সেটা আমাদের বার করতে বলেছে। তো বি এর ক্ষেত্রে সেই মার্কসটা হচ্ছে 45, রেশিও করতে হবে ডি এর সাথে, সেটা হচ্ছে আমাদের 65 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 65। তাহলে এটা যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি তাহলে হচ্ছে 5 9 45 আর হচ্ছে 5 13 65, তাহলে এখানে 9:13 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা অপশন নাম্বার বিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 17, কিছু পরিমাণ জলে দুধের পরিমাণ জলের 4 গুণ এবং মিশ্রণের পরিমাণ এখন 7.5 লিটার। বলেছে মিশ্রণে 90% দুধ পেতে আরও কত দুধ অ্যাড করতে হবে। তো এখানে আমাদের দুধ এবং জলের যে রেশিও, অর্থাৎ মিল্ক আর ওয়াটারের যে রেশিও, সেটা প্রথমে কত বলেছে, দুধের পরিমাণ জলের 4 গুণ, তার মানে জল যদি 1 ইউনিট ধরি তাহলে সেখানে দুধ আছে আমাদের 4 ইউনিট। এবার বলেছে মিশ্রণের পরিমাণ হচ্ছে 7.5 লিটার, তার মানে আমাদের 4 + 1, তার মানে হচ্ছে টোটাল 5 ইউনিটের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 7.5 লিটার। বলেছে মিশ্রণে 90% দুধ পেতে, 90% দুধ মানে হচ্ছে 90% মানে হচ্ছে 90/100, তার মানে হচ্ছে 9/10, অর্থাৎ টোটাল মিশ্রণ যদি আমাদের 10 ইউনিট হয় তার মধ্যে 9 ইউনিট দুধ এবং 1 ইউনিট হচ্ছে আমাদের জল হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এখন দুধ এবং জলের যে রেশিও সেটা হচ্ছে 9:1। তাহলে এখানে দেখো আমাদের এখানে বলেছে কত পরিমাণ দুধ অ্যাড করতে হবে। তো এখানে আমাদের জলের কথা অ্যাড করা কিছু বলেনি, তাহলে এখানে দুটো যে অনুপাতটা পেলাম সেই দুই অনুপাতে আমাদের জলের পরিমাণটা সমান আছে। এখানে জলের অনুপাতটা যদি সমান না থাকতো তাহলে আমাদেরকে জলের অনুপাত সমান করে আমাদের দুধ কত অ্যাড করতে হচ্ছে সেটা দেখতে হতো। তো এখানে সমান আছে, তার জন্য আমাদের সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমাদের দেখবো যে দুধটা কত ইউনিট অ্যাড করতে হয়েছে, 4 থেকে 9 হয়েছে, তার মানে আমাদের টোটাল 5 ইউনিট অ্যাড করতে হচ্ছে। আবার এখানে আমাদের দেওয়া ছিল যে 5 ইউনিটের ভ্যালুই হচ্ছে আমাদের 7.5 লিটার, তাহলে এখানে আমাদের দুধ কত লিটার অ্যাড করতে হয়েছে, সেটা হচ্ছে 7.5 লিটার দুধ অ্যাড করতে হবে, যাতে আমাদের মিশ্রণটিতে 90% দুধ হয়, যেখানে অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 18, বলেছে একটি দুর্গে 160 জন লোক 94 দিনের খাবার ছিল, 10 দিন পরে 20 জন লোক দুর্গ ছেড়ে চলে যায়, তাহলে একই হারে খাবার খেলে তাদের কতদিন বা কতক্ষণ চলবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে দেখো আমাদের প্রথম ক্ষেত্রে যেটা বলেছে, এই অঙ্কগুলো আমরা সবাই জানি ঐকিক নিয়মের অঙ্ক, এগুলো আমরা ইকুয়েশন টাইপে করব। তো এখানে বলেছে টোটাল যে 160 জন লোক ছিল তাদের খাবার ছিল কত দিনের, 94 দিনের। এই 94 দিনের মধ্যে 160 জন লোক কদিন খেয়েছে, 160 জন লোক তো খেয়েছে, 10 দিন পরে লোকজন ছেড়ে চলে যায়, তাহলে 160 জন যে লোক তারা সবাই 94 - 10, তার মানে এখানে আমাদের টোটাল যে 84 দিন তারা হচ্ছে 160 জন লোক খাবার খেয়েছে। তাহলে এই যে খাবার সেইটা আর কতদিন চলবে, যখন আমাদের 20 জন লোক দুর্গ ছেড়ে চলে যায়, তাহলে 160-এর মধ্যে যদি 20 চলে যায় তাহলে এখানে আমরা লিখতে পারি 160 - 20। এবার এইটা বলেছে কতদিন চলবে, তাহলে এখানে আমাদের দিন সংখ্যাটা বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে x = 160, আর এখানে 94 থেকে 10 মাইনাস করলে এখানে পাই 84, আর এখানে হচ্ছে 160 - 20, তার মানে হচ্ছে 140, যেটা আমরা নিচে হচ্ছে ভাগ দেব। তাহলে এখানে 0 0 যদি কাটি তাহলে হচ্ছে 6 14 হয় 84, তাহলে উপর হলো 6 আর 6 16 হচ্ছে 96, অর্থাৎ টোটাল যে দিন সেই দিন হচ্ছে 96 দিন, তাদের আবার বাকি খাবারে চলবে, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19, বলেছে 2a এবং 5-এর চতুর্থ সমানুপাত কত হবে। তো এখানে আমাদের চতুর্থ সমানুপাত বার করতে বলেছে, সেটা যদি আমরা x ধরি তাহলে এখানে আমরা সমানুপাতে থাকা মানে লিখতে পারি এখানে 2/a = 5a ডিভাইডেড বাই x। তাহলে এখানে আমাদের x এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে x = আমরা কত লিখতে পারি, 5a, তার সাথে a যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা পাবো 5a² ডিভাইডেড বাই 2, অর্থাৎ এইটা হয়ে যাবে আমাদের চতুর্থ সমানুপাতি, যেটা আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, 5a² ডিভাইডেড বাই 2। কোশ্চেন নাম্বার 20, এখানে একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন দিয়েছে যেটা আমাদের সলভ করতে হবে। খুব ঠান্ডা মাথায় আমরা পরপর স্টেপ বাই স্টেপ করব। তো প্রথমে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর যে অংশটা আছে সেটা যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে এখানে লসাগু ভগ্নাংশগুলোকে যদি প্রকৃত ভগ্নাংশ করি তাহলে এখানে 2 1 পূর্ণ 1-এর 2কে আমরা করতে পারি 3/2 মাইনাস 1/2, আর এখানে হচ্ছে 5/2। তাহলে এটা যদি লসাগু করি তাহলে 2 হবে লসাগু, 2 যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে উপরে 3 - 1 - 5, তাহলে এখানে আমাদের কত আসবে, এটা হচ্ছে -3/2, অর্থাৎ প্রথম ব্র্যাকেটে যেটা ছিল সেইটা পেলাম আমরা, এইটার ভ্যালু পেলাম -3/2। এবার আমরা কি করব, এইটাকে আগের অর্থাৎ এর আগে যে পার্টটা আছে সেই পার্টটার সাথে ইকুয়েট করার চেষ্টা করব।
তাহলে আগে কী পার্ট ছিল দেখো, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে পার্টটাকে যদি নিই তাহলে 4 একে 4 আর আগে হচ্ছে 5/4 মাইনাস 3/4 আর এখানে হচ্ছে -3/2 হয়েছিল, তাহলে গুণিত -3/2। তাহলে এখানে দেখো -3/2 আর -3/4 যদি আমরা গুণ করি তাহলে সেইটা প্লাস হয়ে যায়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো, তাহলে এটা হচ্ছে আমাদের 9/8 এলো। তাহলে এইটাকে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু করলে হচ্ছে আমাদের 8 এখানে লসাগু হবে, তাহলে এখানে হবে 5×2 হচ্ছে 10 আর এখানে হচ্ছে 3×3 হচ্ছে 9, তাহলে এইটা আমরা পেলাম 19/8। এইটা পেলাম আমরা সেকেন্ড ব্র্যাকেটের অংশ। তাহলে 19/8 যেটা পেলাম সেইটা হচ্ছে আমরা টোটাল যে সেকেন্ড ব্র্যাকেট সেই পুরো পার্টটার ভ্যালু পেলাম আমরা 19/8। তাহলে এইটা যদি আমরা লিখি তাহলে কী পাবো, তাহলে এই পর্যন্ত আমরা পুরো সেকেন্ড ব্র্যাকেটের যে ভ্যালু সেটা পেলাম 19/8। এবার আমরা কাজ করবো কোথায়, এইটার সাথে। তাহলে এখানে আছে দেখো 2×1=4 মানে 4 একে 4 2 8 হচ্ছে 9/4 আর তার সাথে ভাগ ছিল কত 19/8। তাহলে এইটাকে যদি 9/4 গুণ করি তাহলে 8টা উপরে যাবে 19টা নিচে আসবে, তাহলে এখানে হবে 8/19। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 দিয়ে 8কে কাটলে হবে 2, তাহলে উপরে আমরা পাবো কত 18/19। এই পার্টটার ভ্যালু পেলাম আমরা 18/19। আর তার আগে যেটা ছিল 3×1=2 সেটার সাথে এইটা আমাদের এবার ইকুয়েট করবো। তাহলে 3×1=2 মানে হচ্ছে 3×6 7/2 মাইনাস 18/19। তাহলে এটা আমরা যদি লসাগু করি তাহলে 19×2 38 হবে লসাগু, তাহলে এখানে 7-এর সাথে মাল্টিপ্লাই হবে 19 আর 7×19 হয় আমাদের 133 মাইনাস 18×2 হচ্ছে আমাদের হবে 36। তাহলে 133 থেকে যদি 36 মাইনাস করি তাহলে এখানে আমরা পাই কত, এটা পাই 97/38। তাহলে 97কে যদি আমরা 38 দিয়ে ডিভাইড করতে পারি তাহলে আমরা উত্তরটা আশা করি পেয়ে যাবো। এবার দেখো ডিভাইড করে কত আসছে, তাহলে 97/38। তাহলে এটা যদি ডিভাইড করি তাহলে প্রথমে 2 দিয়ে দিলে আমাদের কত যাবে 76, তাহলে 76কে যদি আমরা ভাগ দিই তাহলে এখানে আমরা কত পাবো, এখানে হবে 1 এখানে হবে 2, তাহলে 2×21/38 এইটা হচ্ছে আমাদের উত্তর, যেটা হচ্ছে অপশন নাম্বার এতে দেওয়া আছে।